গৌরব আর অহংকারের মাস ডিসেম্বরের প্রথম দিনে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, আনন্দ শোভাযাত্রা। মাতৃভূমিকে সম্পূর্ণ যুদ্ধাপরাধী মুক্ত করার দাবি। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ এবং স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে দাঁড়াইতে পারে, সেটাই আমরা চাচ্ছি। রাজাকার মুক্ত একটা দেশ চাই, সেই জন্যই আমরা আজকে এই বিজয় র্যালিতে অংশ নিয়েছি। পাকিস্তান রাষ্ট্র একটি সন্ত্রাসী রাষ্ট্র, অনতিবিলম্বে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাধীনতার 44 বছরেও প্রণয়ন হয়নি নিরাপত্তা নীতি। 21 শতকের পরিবর্তিত পরিস্থিতির মোকাবেলায় দলীয় প্রভাব মুক্ত জাতীয় নিরাপত্তা নীতির তাগিদ বিশ্লেষকদের। পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা দ্বিতীয় দিনের বৈঠকে চূড়ান্ত, বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু। বিভাগীয় ও জেলা পর্যায়ে 175টি বিদ্যালয়ে অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন। এবারও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত। এবং শীত মৌসুমে পদ্মা সেতু প্রকল্পের কাজ পুরোদমে শুরু করতে প্রস্তুতি শেষ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক উদ্বোধন। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। সন্ধ্যা 6টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 18 সদস্যের এ বোর্ড দ্বিতীয় দিনের বৈঠকটি শুরু করে। 235টি পৌরসভারই প্রার্থী চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। বৈঠক শেষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করার কথা রয়েছে। এদিকে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার শাফিন জাহিদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন, আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু দ্বিতীয় দফার মতো দলীয় সভানেত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনে আজকে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু মোটামুটিভাবে 235টি আসনের প্রার্থীর মনোনয়ন কিন্তু চূড়ান্ত হয়েছে এবং সেখান থেকে রাত 8টার দিকে হয়তো চূড়ান্ত হয়েছে বিষয়টা আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কিন্তু সেই মনোনয়ন চূড়ান্তের বিষয়ে কোনো কিছু জানতে পারিনি। আমি সন্ধ্যার পর থেকেই কিন্তু দলীয় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় যেটা ধানমন্ডিতে অবস্থিত সেখানে কিন্তু অবস্থান করছে। আমি দেখতে পেয়েছি এখানে সন্ধ্যার পর থেকে নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন, বিশেষ করে ঢাকার আশেপাশের এলাকার যে সকল নেতাকর্মীরা আছেন এবং সেই সাথে কিন্তু ঢাকার বাইরের যে সকল এলাকাগুলোতে নেতাকর্মী, ওখান থেকে কিন্তু নেতাকর্মী এসেছেন। আরেকটা জিনিস বলে রাখতেছি আপনাকে, সেটা হচ্ছে যে আগামী 30 ডিসেম্বর কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে যে মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে সেইভাবে কিন্তু এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কেউ কিন্তু জানায়নি এবং কেউ কিন্তু কোনো ধরনের ব্রিফ করেনি এখন পর্যন্ত। তো মোটামুটিভাবে সর্বশেষ অবস্থায় দলের পক্ষ থেকে একজনের কাছ থেকে আমরা একটা বিষয় জানতে পেরেছি যে 7টি বিভাগীয় শহরগুলোতে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে হাতে হাতে চিঠি পাঠিয়ে দেওয়া হবে এবং কিংবা সেই সাথে সাংগঠনিক দপ্তর থেকে হয়তো যারা মনোনয়নে হচ্ছে চূড়ান্তভাবে মনোনীত হয়েছে তারা কিন্তু সর্বশেষ তাদের হাতে কিন্তু মনোনয়নপত্র তুলে দেওয়া হবে, এই বিষয়টা আমরা জানতে পেরেছি। তো আজকে রাতে এখন পর্যন্ত সেভাবে কোনো ব্রিফিং দেওয়া হবে না বলে দলের পক্ষ থেকে আমরা এই বিষয়টা নিশ্চিত করতে পেরেছি। আরেকটা বিষয় আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে আসার পরে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সাথে কিন্তু কথা বলেছিলাম এবং তারা সবসময় একটা কথা বলেছে যে দলের সিদ্ধান্তকে কিন্তু তারা মাথা পেতে নেবেন এবং তারা যদি দলের পক্ষ থেকে কিংবা প্রধানমন্ত্রী বা দলীয় সভানেত্রী যদি কাউকে সিলেক্ট করেন তাহলে যাকে নির্বাচন করবেন তারাই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এছাড়া যাদেরকে নির্বাচিত হবেন না তারা কিন্তু একটা বিষয় জানিয়েছে যে তারা কিন্তু অন্যান্য যারা নির্বাচিত হবেন তাদেরকে সর্বোত্তমভাবে সহযোগিতা করবে সামনে নির্বাচনকে কেন্দ্র করে। তো মোটামুটিভাবে আমার কাছে এই ছিল ধানমন্ডি কার্যালয় থেকে মোটামুটি সর্বশেষ অবস্থা। আমরা যদি এর পরবর্তীতে কিছু জানতে পারি তাহলে জায়েদ আপনার মাধ্যমে দর্শকদেরকে সর্বশেষ অবস্থা জানিয়ে দেব। তো এই ছিল আমার কাছে। জায়েদ।
পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এ বিষয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শাফিন জাহিদ। এদিকে সরকারকে আচরণবিধি মেনে চলতে বাধ্য করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সন্ধ্যায় রাজধানীর গুলশানে পৌরসভা নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়ার আগে এ আহ্বান জানান দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। এছাড়া এই নির্বাচনকে সরকার ও নির্বাচন কমিশনের ভাবমূর্তি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। এরপর প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। আজ ঢাকার বাইরের প্রার্থীদের প্রত্যয়নের চিঠি দেওয়া হয়েছে। এ উপলক্ষে গুলশান কার্যালয়ে ভিড় করেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোর নেতাকর্মীরা। আগামীকাল ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর পৌরসভার মনোনীতদের চিঠি দেওয়ার কথা রয়েছে। মনোনয়নটা হয়তোবা আমাদের জন্য একটি সফল বয়ে আনবে, কারণ আন্দোলনের একটি কৌশল হিসেবে আমরা মাঠে আবার সংঘবদ্ধ হয়ে এই পেশি সরকারকে আমরা বিদায় দিতে পারবো ইনশাল্লাহ। যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট হয়, আমি বিপুল ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হব। চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে থাকব। আমি আশা করি নির্বাচন কমিশন এবং সরকার আমাদের মাঠে থাকার যে ইচ্ছা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে মাঠ থেকে সরিয়ে দিবেন না। শেষ পর্যন্ত যেন আমরা মাঠে থেকেই আমরা এদেশের জনগণ কি চায় সেটা যেন আমরা যাচাই করতে পারি। আমাদের অনেক প্রার্থী কারাগার এবং প্রতিদিন বিভিন্ন জায়গায় আমাদের দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। এই যে শিডিউল ঘোষণা করার পর বিশেষ করে যেদিন মনোনয়নপত্র দাখিল হবে সেদিন থেকে আমার মনে হয় সরকারকে বাধ্য করবেন সরকার যেন আচরণ থেকে বিরত থাকে। কারো নির্দেশে বা কাউকে সুযোগ করে দেওয়ার জন্য নয়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পৌর নির্বাচনের তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে। আজ নির্বাচন কমিশনকে নিয়ে বিএনপির মন্তব্যের পরিপ্রেক্ষিতে কথা বলেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। আর নির্বাচনকে কেন্দ্র করে ঘরোয়া সভার জন্য দলগুলোকে আগে থেকে অনুমতি নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এই সিদ্ধান্ত। কেউ যদি বলে থাকে যে আমরা তাড়াহুড়া করছি অথবা কারো নির্দেশও করছি, এটা সম্পূর্ণ মিথ্যা এবং অসত্য কথা। কারণ আমরা বহু আগে থেকেই প্রচার করে এসেছি যে ডিসেম্বর আমরা নির্বাচন করব। মনে রাখতে হবে এটা পৌর ইলেকশন, এটা কোনো যে সংসদ ইলেকশন নয় যে ব্যাপক এলাকা নিয়ে। বাকি ছোট এলাকা এগুলোর সাথে সাথে বলা সম্ভব এবং সাথে সাথে মানে আগে থেকে ব্যবস্থা গ্রহণ করলে ছোটোখাটো যে ঝামেলাগুলো এড়ানো যাবে এবং এমনকি বড় ঝামেলা এড়ানো যাবে। এই কারণে একটু আগে থেকেই বলা হয়েছে যে আমরা অনুমতি নিয়ে নিও যাতে অসুবিধা না হয়। কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত 8:45টার দিকে কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এর আগে সন্ধ্যা 6টার দিকে জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছালে যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। একথা জানান কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক। পল্টন থানায় নাশকতার 3 মামলায় হাইকোর্ট গত 24 নভেম্বর ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিলে তা স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের ওই আবেদন শুনে তা বাতিল করে দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। 1971 সালের সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে 16 ডিসেম্বর অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। বিজয়ের মাস উপলক্ষে রাজধানীতে র্যালি, আনন্দ শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বিভিন্ন সংগঠন। বিজয় র্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 71-এর গণহত্যাকে অস্বীকার করায় পাকিস্তানের সঙ্গে সরকারকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। সাহসী বাঙালি জাতির বিজয়ের মাস ডিসেম্বর। 16 ডিসেম্বর লাখো প্রাণের বিনিময়ে অর্জিত চূড়ান্ত স্বাধীনতার উদযাপন তাই বরাবরই উচ্ছ্বাসের। বিজয়ের মাসকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করে র্যালি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে গিয়ে শেষ হয়। সঠিক ইতিহাস যেন আমাদের ছেলেমেয়েরা জানে, বোঝে এবং সেই মতো যেন তাদের আদর্শে জীবন গড়ে তোলে। মুক্তিযুদ্ধ, জাদুঘর যে মূল্যবান, এগুলা মানে বেশিরভাগ সময় অবহেলায় থাকে। যুদ্ধাপরাধীরা যে অনেক অপরাধ করেছে আমরা জানি, তো আমরা তাদের মতো কোনো অপরাধ না করি। নতুন প্রজন্ম হিসেবে আমরা যেন দেশের জন্য ভালো কিছু করতে পারি। র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিশ্ববিদ্যালয় পরিবার। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 71-এর গণহত্যাকে পাকিস্তান অস্বীকার করায় তীব্র নিন্দা জানান। গণহত্যার সাথে তাদের সম্পৃক্ততা ছিল না, এই মিথ্যাচার, এটা আমরা তীব্রভাবে নিন্দা করি। আমরা আশা করব যে
যে অতি দ্রুত বাংলাদেশ সরকার জাতিসংঘ থেকে বহিষ্কার করার, সার্কের আমাদের দক্ষিণ এশিয়ার সহযোগিতার যে প্ল্যাটফর্ম সেখান থেকে বহিষ্কার করা এবং এই প্রক্রিয়া শুরু করার জন্য অনতিবিলম্বে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। এদিকে বিজয়ের মাস শুরু হয় রাজধানীতে জাতীয় পতাকা নিয়ে দোয়েল চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আনন্দ শোভাযাত্রা করে বাংলাদেশ শিশু একাডেমি। বিভিন্ন বয়সী শিশুরা উৎসাহ উদ্দীপনা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। অপরদিকে 1 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি করে শপথ গ্রহণ ও পতাকা মিছিল করেছে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন কমিটি। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জামায়াতকে শুধু নিষিদ্ধই নয়, জার্মান নাৎসি বাহিনীর মতো বিচার করা উচিত। পাকিস্তান বদলায়নি, ঠিক তেমনি বাংলাদেশের জামাত ইসলামও বদলায়নি, রাজাকাররাও বদলায়নি। জামাত ইসলাম শুধু নিষিদ্ধ হয় উচিত না, জামাত ইসলামের দলগতভাবে হিটলারের পার্টির মতন তার বিচার করা উচিত। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। যুগোপযোগী আইন প্রণয়ন ও বাহিনী গঠনের ক্ষেত্রে বাংলাদেশের ভালো অর্জন থাকলেও স্বাধীনতার ৪৪ বছরেও প্রণয়ন করা হয়নি নিরাপত্তা নীতি। আর তাই অভ্যন্তরীণ ও বৈশ্বিক নিরাপত্তার হুমকি মোকাবেলায় নেওয়া সম্ভব হয় না সমন্বিত পদক্ষেপ। এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ২১ শতকের পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় দরকার দলীয় রাজনীতির প্রভাব মুক্ত একটি জাতীয় নিরাপত্তা নীতি। ওমর ফারুকের রিপোর্ট। আশুরার আগের রাতে শিয়া সম্প্রদায়ের ইমামবাড়ায় গ্রেনেড হামলা ছাড়াও সাম্প্রতিক ব্লগার, পুলিশ ও বিদেশি নাগরিকদের নাশকতার শিকার হওয়ার মধ্য দিয়ে নিরাপত্তা ঝুঁকি হাজির হয়েছে নতুন চেহারায়। পাশাপাশি রয়েছে দুনিয়াজোড়া জঙ্গিবাদের উত্থানের কারণে বৈশ্বিক নিরাপত্তার হুমকি, রয়েছে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের প্রতিবেশী দেশের অস্ত্রের নিশানায় পরিণত হয়ে নিহত হওয়ার ঘটনাও। তবে স্বাধীনতার পর ৪৪ বছর ধরে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো এসব পরিস্থিতি সামাল দিচ্ছে কোনো সামগ্রিক নিরাপত্তা নীতি ছাড়াই। কোনো ঘটনা ঘটলে তখন আমরা সিকিউরিটি নেব বড় চিন্তা ভাবনা করি। যদিও আমাদের এখানে সব ধরনের বাহিনী আছে, কিন্তু কনসেপ্ট অফ সিকিউরিটিটা আমার মনে হয় যে আমাদের কাছেও পরিষ্কার না এবং এইসব বাহিনীর কাছে পরিষ্কার না। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সবশেষ সংযোজন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। রংপুরে জাপানি নাগরিক কনীয় হোসি হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক সময়ের সব চাঞ্চল্যকর অপরাধের ঘটনাস্থলে পুলিশ, CID, গোয়েন্দা পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি দেখা গেছে এর তৎপরতা। ৪৪ বছরে নানা মোড়কে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়লেও কোনো নীতি না থাকার প্রভাব কি পড়ছে না তাদের ওপর? জঙ্গি সংগঠন আছে, জঙ্গি সংগঠন নাই, বিদেশের সাথে যোগাযোগ আছে, বিদেশের সাথে যোগাযোগ নাই। কখনো এটাকে রাজনৈতিক দিকে ধাবিত করছি, কখনো গোষ্ঠীগত দিকে ধাবিত করছি এবং এর ভিতরে কোনো সলিউশন তো আমরা পাচ্ছি না। তবে ৪৪ বছরে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও প্রতিষ্ঠান গড়ে তোলা নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের কম সাফল্য নয় বলেই মনে করেন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান BIS-এর সিনিয়র গবেষক। আইনগত দিকগুলা কিন্তু আমাদের সরকার খুব সাফল্যের সাথে অর্জন করতে পেরেছে এবং একই সাথে এগুলোকে প্রয়োগ করার জন্য যে ধরনের সংস্থা দরকার সেগুলো আমরা একদম শতভাগ অর্জন করা হয়তো এখনো সম্ভব হয়নি, বাট আমরা অনেক দূর এগিয়েছি। দেশের নিরাপত্তাকে আরও সুসংহত করতে একটি সামগ্রিক জাতীয় নিরাপত্তা নীতি প্রয়োজন বলে মনে করেন দুই নিরাপত্তা বিশ্লেষকই। আমাদেরকে একটা নন পলিটিক্যাল কনসেপ্টটাকে চিন্তা করতে হবে। একটা জাতীয় ভিত্তিতে একটা সিকিউরিটি পলিসি তৈরি করা দরকার, যারা এক্সপার্ট আছেন তাদের মিলে। এই কমিটিতে রাজনৈতিক দলের যে ইনপুট, এটা ডেফিনেটলি থাকতে হবে, ইন্টেলেকচুয়াল ইনপুট থাকতে হবে, এক্সপার্ট ইনপুট থাকতে হবে। কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, বাট কিন্তু এখন পর্যন্ত আমরা হয়তো এক্ষেত্রে কতটা অগ্রসর হতে পারিনি। জাতীয় নিরাপত্তা নীতি অভ্যন্তরীণ ও বৈশ্বিক নিরাপত্তার হুমকি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেবে বলেও মনে করেন বিশ্লেষকরা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। এবারের আসরে এভিন লুইসের প্রথম সেঞ্চুরিতে ঢাকাকে 9 উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে বরিশাল বুলস। একই ব্যবধানে রংপুরের কাছে হেরেছে চিটাগাং। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে শীত মৌসুমে সেতু প্রকল্পের কাজের প্রস্তুতি নিয়ে একটি রিপোর্ট। পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে। বছরব্যাপী টেস্ট ও ট্রায়াল পাইলিং শেষে চূড়ান্ত করা হয়েছে মূল পাইলিংয়ের স্থান ও নকশা। অন্যদিকে কাজের সুবিধা বিবেচনায় শীত মৌসুমকে সামনে রেখে নদী শাসনের কাজ
পুরোদমে শুরু করার লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মার মাওয়া প্রান্ত থেকে নদীতে বেশ কিছুটা গেলেই চোখে পড়ে টেস্ট ও ট্রায়াল পাইলের অবশিষ্টাংশ। মূল পাইলের জন্য ক্রমান্বয়ে 10টি টেস্ট পাইল করার কথা। এর মধ্যে সম্পন্ন করা হয়েছে 3টি টেস্ট আর একটি ট্রায়াল পাইলের কাজ। চলছে আরও একটি টেস্ট পাইলের কাজ। এবার মূল পাইল বসানোর পালা। 2016 সালের মধ্যেই সেতু দুই পাশে সংযোগ সড়ক এবং সার্ভিস এরিয়ার নির্মাণ কাজ শেষ করে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে টার্গেটের তুলনায় কিছুটা ধীরে চলছে এই 3টি প্রকল্প। চলতি মাস পর্যন্ত পাওয়া তথ্য বলছে টার্গেটের সঙ্গে পাল্লা দিয়ে সর্বোচ্চ অগ্রগতি হয়েছে মূল সেতুর কাজে, আর কম কাজ হয়েছে জাজিরা প্রান্তের সংযোগ সড়ক নির্মাণে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আগেই গেছি, কিছু কিছু ক্ষেত্রে পিছাইতে পারি, বলা তো যায় না। সবগুলো কম্পোনেন্ট যে আমি সঠিকভাবে এটা আমি যদি কোথাও আমি আবার এক্সট্রা কেয়ার নেব না, আমার আগে যাবো, কারণ এখন আমার প্রজেক্টের মাত্র আমার ধরেন 10-11 মাস আমার হয়েছে। শুরুতে অক্টোবরের শেষ সপ্তাহে সেতুর মূল পাইলের কাজ শুরুর লক্ষ্য ছিল, তবে টেস্ট ও ট্রায়াল পাইলে নানা পরীক্ষার পর 1 মাস পিছিয়ে ডিসেম্বরে নির্ধারণ করা হয়েছে উদ্বোধনের সূচি। চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হয়েছিল টেস্ট পাইলিং এর কাজ। 9 মাসব্যাপী পরীক্ষার পর মূল পাইলের পরিকল্পনা এসেছে ছোটখাটো কিছু পরিবর্তন। আমি টেস্টের রেজাল্টগুলো পাবো, আমাদের কনসালটেন্টরা সেগুলো বিশ্লেষণ করছে, তারপরে আমি প্যানেল অফ এক্সপার্টরাও বিশ্লেষণ করতেছি, ফরেন এক্সপার্টরাও আসতেছে, তারাও বিশ্লেষণ করবে, তাদের কাছে তথ্য পাঠিয়ে দিচ্ছি। পাইলের একটা টেন্টেটিভ লেংথ ডিজাইনে দেওয়া থাকে, লোড টেস্ট দিয়ে এটা কনফার্ম করতে হয় যে আমি যেই ডিজাইনটা করেছিলাম ওইটাই সঠিক থাকবে, নার থেকে কমবে, নার থেকে বেশি হবে, 3টাই হতে পারে। পদ্মা সেতুর 5টি প্রকল্পের মধ্যে মূল সেতুর পরীক্ষামূলক কাজ শুরু হয় 2014 সালের 26 নভেম্বর। কাজ শেষের সময় ধরা হয়েছে 2018 সালের 30 ডিসেম্বর। নির্মাণ কাজ শুরু 1 বছর পর পদ্মা সেতুর অন্য প্রকল্পগুলোর কাজ যখন চলছে দ্রুত গতিতে, তখনও মূল সেতুর নির্মাণ রয়েছে পরীক্ষামূলক পর্যায়ে। আর এইসব পরীক্ষা চূড়ান্ত ফলাফল পেলে ধারণা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সম্ভব হবে মূল সেতুর পাইলিং কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প সহ 2037 কোটি টাকার 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন হলে দেশের শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রার মানের ব্যবধান কমবে। বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে 800 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প ছাড়াও অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 615 কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জে 250 শয্যা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং 133 কোটি টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্লাস্টিক শিল্পনগর স্থাপন। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে যাদেরকে আমরা হারিয়েছি এবং তাদের রক্তের উত্তরাধিকারী যে মেডিকেল কলেজ। নজরদারি সংস্থাগুলোর অব্যাহত অভিযানের পরও ভেজাল খাদ্যে সয়লাব পুরো দেশ। বিশেষ করে রাজধানীতে তা পৌঁছেছে একেবারে মহামারী পর্যায়ে। কেন থামছে না এই অপসংস্কৃতির চর্চা? উত্তর খুঁজেছেন রামিম হাসান। খাদ্যে ভেজাল নিয়ে সময়ের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন। ভেজাল খাদ্যের সমারোহে একটু আস্থার খোঁজে ইদানিং অনেকেরই অভ্যাস গড়ে উঠেছে সুপার শপগুলো থেকে সদাই করার। শুধু তাই নয়, সুন্দর পরিবেশে একই জায়গা থেকে সব পণ্য পাওয়ার নিশ্চয়তা বাংলাদেশেও দিন দিন জনপ্রিয় করে তুলেছে সুপার শপ বা ডিপার্টমেন্টাল স্টোরের ধারণাকে। সবসময় তো নিউজে দেখতেছি, পেপারে পড়তেছি, এগুলা খুবই ভয় দেখায়। সো এই জন্যই দেখা যায় যে এখান থেকে নেওয়া হয়। কিন্তু আস্থার প্রতীক হয়ে ওঠা এই সুপার শপগুলোতেও লেগেছে ভেজাল সংস্কৃতির কালিমা। একবার বিএসটিআই সার্টিফিকেট পাওয়ার পরে আমরা জানি যে এই প্রোডাক্টটা এখন কোয়ালিটি, কিন্তু আমার মনে হয় যেখান থেকে প্রোডাকশনটা হচ্ছে সেই জায়গাটাও জোর দেওয়া উচিত যে প্রোডাকশনটা কীরকম যাচ্ছে। তার এই বক্তব্যই বোঝা যায় বিপণন পর্যায়ে যথোপযুক্ত সতর্কতার পরও উৎপাদন পর্যায়ে সীমাবদ্ধতার কারণে শতভাগ নিশ্চয়তার পথে ফাঁক রয়েই যাচ্ছে। কিন্তু কি সেই সীমাবদ্ধতা? টিআইবির এক গবেষণায় দেখা যায়, কাজের পরিধি ও ভৌগোলিক আওতা বিবেচনায় বর্তমানে দেশের 319টি পৌরসভা ও 11টি সিটি কর্পোরেশনে অর্গানোগ্রাম অনুযায়ী 370 জন স্যানিটারি ইন্সপেক্টর থাকার কথা, যেখানে কর্মরত রয়েছেন মাত্র 78 জন। আর বিভাগীয় শহরে বিএসটিআই এর 68 জন অনুমোদিত ফিল্ড অফিসারের বিপরীতে কাজ করছেন মাত্র 38 জন। স্যানিটারি ইন্সপেক্টরদের যে দায়িত্ব, সেখানে আমরা দেখতে পেয়েছি তাদের যে কার্যক্রম তার 40% হচ্ছে তারা নিরাপদ খাদ্য তদারকির জন্য কাজ করে, আর বাকি কাজগুলা কিন্তু তাদের রেগুলার যে টাস্কগুলো রয়েছে ডিজি হেলথের আওতায় সেগুলো তারা করে থাকে। অনেক সময়
পুলিশ ফোর্স সময় মতো অনেক পাওয়া যায় না। এই ধরনের কাজগুলোর জন্য যদি একটা সিনক্রোনাইজ ওয়েতে অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে এটা ভালো হবে। আবার আইনি কাঠামোতেও রয়েছে দুর্বলতা। ভেজাল মেশানোর অপরাধে যেখানে ভারতে যাবজ্জীবন, পাকিস্তানে 25 বছর এবং যুক্তরাষ্ট্রে সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে, সেখানে বাংলাদেশে একই অপরাধের সর্বোচ্চ শাস্তি অনূর্ধ্ব 5 বছর আর সশ্রম কারাদণ্ডের বিধানও নেই। তাদের আইন বা এনফোর্সমেন্ট অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বেশি শক্ত। খাবার ভেজাল করে তার অনেক বড় শাস্তি হতে পারে, কিন্তু আমাদের সেই জায়গাটা একটু আমাদের দুর্বলতা আছে। আমরা আসলে যে পরিমাণ ভেজাল সেই পরিমাণ এনফোর্সমেন্ট আমরা করতে পারছি বলে আমি মনে করি না। আমাদের আরও দরকার। ভ্রাম্যমাণ আদালতের বারবার অভিযানের পরও খাদ্যে ভেজাল ঠেকানো সম্ভব হচ্ছে না। আইনের দুর্বলতা, নজরদারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা, জনসচেতনতা এবং সেই সাথে ব্যবসায়ীদের নীতিনৈতিকতার অভাবে এই সংস্কৃতি বাংলাদেশে মহামারীতে পরিণত হয়েছে। তবে আসার কথা হচ্ছে, সম্প্রতি গঠিত হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যার মাধ্যমে একই ছাতার নিচে ভেজাল প্রতিরোধে কাজ করতে পারবে সবগুলো সংস্থা। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের 7 খুন মামলার অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর করা আবেদনের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বিকেলে বিচারপতি মিনায়াতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আংশিক শুনানি শেষে এদিন ধার্য করেন আদালত। শুনানির সময় আদালত 7 খুন মামলার অভিযোগপত্রে ভুল ত্রুটি আছে কিনা তা আসামি পক্ষকে খুঁজে বের করার পরামর্শ দেন। আদালত বলেন, এ পর্যায়ে মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিলে আসামিরা সুবিধা পাবে কিনা বা মামলার বিচার বিলম্ব হবে কিনা এ বিষয়ে বাদী পক্ষকে খতিয়ে দেখতে হবে। গত রোববার প্রধান আসামি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার অধিকতর তদন্ত চেয়ে রিটটি করেন নজরুল ইসলামের স্ত্রী বিউটি বেগম। চলতি বছরে বাংলাদেশে 469 জন এইচআইভিতে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন 95 জন। ঢাকায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, 1989 সাল থেকে এ পর্যন্ত 4143 জন এইচআইভিতে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন 658 জন। এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সচেতনতাই এইডস প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়। তিনি বলেন, সচেতনতার বিষয়টি সবার আগে আসতে হবে পরিবার থেকে। এইচআইভি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগের কথাও এ সময় উল্লেখ করেন তিনি। এর আগে সকালে রাজধানীর শাহবাগ থেকে এইডস প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা বের করে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা। বিভাগীয় ও জেলা সদরের 335টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রাথমিকভাবে 175টি বিদ্যালয়ে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে 2016 শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রী জানান, পর্যায়ক্রমে অন্য স্কুলগুলোতেও একই প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষানীতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আধুনিক বিশ্বের সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাল মিলিয়ে চলতে পারে, সেজন্য ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান তিনি। তুরস্ক সরকারের বিরুদ্ধে আইএসের সঙ্গে তেল বাণিজ্য যুক্ত থাকার যে অভিযোগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুলেছেন তা প্রমাণ করতে পারলে ক্ষমতা ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার ফ্রান্সের জলবায়ু সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন তাদের যুদ্ধবিমান ভূপাতিত করা প্রসঙ্গে বলেন, তুরস্ক যে আইএস থেকে তেল কিনে জঙ্গি গোষ্ঠীটিকে অর্থ সহায়তা করছে এমন তথ্য তেল ক্ষেত্রগুলো থেকে পাওয়া গেছে। সিরিয়ায় রুশ বিমান হামলায় আইএস ও তুরস্কের এই তেল বাণিজ্য হুমকির মুখে পড়ার কারণেই রাশিয়ার যুদ্ধবিমানটি তুরস্ক ভূপাতিত করেছে বলে অভিযোগ করেন তিনি। তবে এই অভিযোগ অস্বীকার করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাশিয়াকে উপযুক্ত তথ্য প্রমাণ দেখাতে বলেন। বিপিএল এর খবর। এবারের আসরে এভিন লুইসের সেঞ্চুরিতে ঢাকা ডায়নামাইটসকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল বরিশাল বুলস। এ জয়ে 5 ম্যাচে 8 পয়েন্ট বরিশালের, আর সমান ম্যাচে ঢাকার সংগ্রহ 6 পয়েন্ট। এর আগে চট্টগ্রামে প্রথম ব্যাট করে সাঙ্গাকারার 50-তে 5 উইকেটে 158 রান করে ঢাকা। জবাবে লুইসের দাপটে ব্যাটিংয়ে 8 বল ও 9 উইকেট হাতে রেখে জিতে যায় বরিশাল বুলস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দেখে শুনে শুরু করেন দুই ওপেনার কুমার সাঙ্গাকারা ও সৈকত আলী। তবে দলীয় 27 রানে ব্যক্তিগত 15 রান করে কুপারের শিকারে পরিণত হন ওপেনার সৈকত আলী। তারপরই একে একে সাজঘরে ফেরে লাহিরু থিরিমান নেন নাসির হোসেন ও আবুল হাসান। দলীয় 73 রানে 4 উইকেট হারালে ঢাকার হাল ধরেন সাঙ্গাকারা ও রায়ান টেন্ডেসকাটে। আসলে দ্বিতীয় 50 হাঁকিয়ে সাঙ্গাকারা ব্যক্তিগত 60 রানে আউট হলে শেষের দিকে ডাচ ব্যাটসম্যান ডেসকার্টের ঝড়ো 45 রানে ভর করে প্রতিপক্ষকে 159 রানের টার্গেট দেয় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বরিশাল। উদ্বোধনী জুটিতে আসরে রেকর্ড 127 রানের জুটি করে নেভিন লুইস ও রনি তালুকদার। দারুণ খেলতে থাকা রনি ব্যক্তিগত 38 রানে আউট হলেও 7-4 ও 6 ছক্কায় 64 বলে ক্যারিয়ারের ও বিপিএল-এর এবারের আসরের প্রথম সেঞ্চুরি হাঁকান ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। আর তাতেই লুইসের অপরাজিত 101 ও মেহেদি মারুফের 15 রানে দারুণ জয় পায় বরিশাল বুলস। এদিকে ঘরের মাঠে চট্টগ্রামেও পুনরূপে চিটাগাং ভাইকিংস। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত রংপুর রাইডার্সের কাছে 9 উইকেটে হেরেছে তামিম ইকবালের দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে 8 উইকেটে 111 রান করে চিটাগাং ভাইকিংস। জবাবে সৌম্য সরকারের 50-তে 1 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর রাইডার্স। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলপতি সাকিব ফেরায় শুরু থেকেই বেশ উজ্জীবিত ছিল রাইডার্স। তাই রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি চিটাগাংয়ের দুই ওপেনার তামিম ও দিলশান। দলীয় 39 রানে আরাফাত সানির শিকার হয়ে দিলশান ফেরেন ব্যক্তিগত 18 রানে। রংপুরের স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে চিটাগাংয়ের মিডল অর্ডার ব্যাটসম্যানরা টিকতে পারেননি বেশিক্ষণ। এনামুল 12, ওমর আকমল 1 রানে আউট হবার পরপরই তামিম ফেরেন 36 রানে। জিয়া আমিররা দ্রুত ফিরে গেলে দলীয় 96 রানে 7 উইকেট হারায় চিটাগাং। তবে নাইম ইসলামের অপরাজিত 16 রানে 111 রানের সংগ্রহ পায় চিটাগাং ভাইকিংস। জবাবে রংপুরের দুই ওপেনিং ব্যাটসম্যান দলকে এনে দেন দুর্দান্ত সূচনা। এবারের আসরে প্রথমবারের মতো উদ্বোধনী জুটিতে 17 রান যোগ করেন সৌম্য সরকার ও জহুরুল ইসলাম। জহুরুল 47 রানে আউট হলেও ক্যারিয়ারের তৃতীয় 50 তুলে নেওয়ার পাশাপাশি 58 রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন সৌম্য। রাতের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গৌরব আর অহংকারের মাস ডিসেম্বরের প্রথম দিনে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, আনন্দ শোভাযাত্রা। মাতৃভূমিকে সম্পূর্ণ যুদ্ধাপরাধী মুক্ত করার দাবি। স্বাধীনতার 40 বছরেও প্রণয়ন হয়নি নিরাপত্তা নীতি। 21 শতকের পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় দলীয় প্রভাবমুক্ত জাতীয় নিরাপত্তা নীতির তাগিদ বিশ্লেষকদের। পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা দ্বিতীয় দিনের বৈঠকে চূড়ান্ত। বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু। বিভাগীয় জেলা পর্যায়ে 175টি বিদ্যালয়ে অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন। এবারও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত। এবং শীত মৌসুমে পদ্মা সেতু প্রকল্পের কাজ পুরোদমে শুরু করতে প্রস্তুতি শেষ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক উদ্বোধন। এ ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।